ভ্রমণ মানেই হাসি, বন্ধুদের সাথে নতুন অভিজ্ঞতা আর স্মৃতির ঝাঁপি। কিন্তু কিছু ভ্রমণ সুখ আনে না, আনে আতঙ্ক, অন্ধকার আর মৃত্যুর গন্ধ। আজকের গল্প একদল ছাত্রছাত্রীর, যারা বাইকে চেপে বেরিয়েছিল মাউন্ট আবুর পথে। তারা ভেবেছিল এটি হবে জীবনের সবচেয়ে সুন্দর ট্রিপ, কিন্তু সেই ট্রিপই হয়ে দাঁড়ায় জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন। গভীর জঙ্গলের আধারে হঠাৎই দেখা দিল চোখ জ্বলা এক অদ্ভুত ছায়া। বন্ধুর গাড়ের পাশে কে যেন ফেলল গরম নিঃশ্বাস। আর এক সময়ে দলের সবার প্রিয় নিশার ঠোঁট থেকে বেরিয়ে এলো অচেনা কণ্ঠস্বর, আমি এসেছি তোমাদের শেষ করতে। যদি তোমার ভ্রমণ রাতেই এমন কিছু ঘটত, তুমি কি করতে? কমেন্টে জানাও আমাদের। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ আজকের গল্পের আতঙ্ক তোমার নিঃশ্বাস আটকে দেবে। তাহলে আলো নিভিয়ে দাও আর প্রস্তুত হও এক ভয়ঙ্কর যাত্রার জন্য। যাত্রার শুরু। ডিসেম্বরের সকাল। শহরের চারপাশে কুয়াশার চাদর। শ্বাস নিতে কষ্ট হয়, এতটাই ঠান্ডা। এই কুয়াশা ভেদ করেই যাত্রা শুরু করল 11 জন। সুমন স্যার, তার স্ত্রী মৌ, আর 9 জন ছাত্রছাত্রী। সবার চোখে আনন্দ, মুখে উচ্ছ্বাস। আজকের দিনটা তারা মনে রাখবে চিরকাল, এমনটাই ভেবেছিল সবাই। স্টেশন থেকে ট্রেনে করে উদয়পুর। হাসি, আড্ডা, সেলফি, মজা। ট্রেনের কামরা ভরে উঠল তরুণ কণ্ঠে। উদয়পুরে নেমে অপেক্ষা করছিল ঝকঝকে বাইক। 6টা মোটরসাইকেল দাঁড়িয়ে আছে সারি বেঁধে। ইঞ্জিনের গর্জন উঠতেই মনে হলো অ্যাডভেঞ্চার এখন সত্যি শুরু। স্যার সাবধান করলেন, আমি সামনে থাকব, সবাই লাইন ধরে চলবে, কেউ ওভারস্পিড করবে না। মনে রেখো, রাতের রাস্তা কখনো আমাদের নয়। ছেলেরা হেলমেট পরল, মেয়েরা শাল দিয়ে মুখ ঢাকল। তারপর কুয়াশা কেটে রওনা হলো দলটা। প্রথম কয়েক ঘন্টা কাটল হেসে খেলে। গান, মজা, হাত নেড়ে ইশারা, সবাই যেন ছুটছে অচেনা স্বাধীনতার দিকে। দুপুর গড়িয়ে বিকেল নামল। তারা একবার খাবারের জন্য থামল। দ্রুত লাঞ্চ সেরে আবার রাস্তায় নামল সবাই। কিন্তু সূর্য নামতেই রূপ বদলালো পরিবেশ। আলো কমে এলো, কুয়াশা ঘন হয়ে রাস্তা গিলে ফেলল। হেডলাইট ছাড়া কিছু দেখা যায় না। মৌ স্যারের কানে বলল, আজ কি রাতেই পৌঁছাবো? স্যার ঠান্ডা স্বরে উত্তর দিলেন, দেখা যাক, না পারলে পথে হোটেল নেব। রাস্তায় নীরবতা, শুধু ইঞ্জিনের শব্দ আর টায়ারের ঘর্ষণ। ডান বামে অন্ধকার মাঠ। তখনই সামনে দেখা গেল একটা মাইলস্টোন। আলোর বৃত্তে লেখা AB 78। সংখ্যাটা দেখে সবার বুক ধক করে উঠল। এতটা পথ এখনো বাকি? আরিফ তাকিয়ে রইল পাথরের দিকে। ওর চোখে পড়ল গভীর আঁচড়, যেন ধারালো নখ টেনে দিয়েছে কেউ। ঠিক তখনই নীলা চেঁচিয়ে উঠল, আরিফ, সামনে দেখো। আরিফ হঠাৎ ব্রেক কষল। আলোর মাঝে দাঁড়িয়েছিল একটা ছায়া, নিচু, ঝাপসা, কয়েক সেকেন্ড স্থির, তারপর মিলিয়ে গেল অন্ধকারে। সবাই থমকে গেল। মৌ শান্ত গলায় বলল, রাতের ছায়া, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আরিফের বুক ধড়ফড় থামল না। এটা ছায়া ছিল না, ও জানত, কিন্তু কাউকে কিছু বলল না। দল আবার চলতে লাগল। হঠাৎই দূরে দেখা গেল আলো, স্থির নয়, টিমটিম করছে। কাছে যেতেই বোঝা গেল একটা নির্জন ঢাবা। সামনে কয়েকটা চারপাই, আগুন জ্বলছে মাঝখানে। চারপাশে বসে আছে কিছু মানুষ, তাদের মুখ দেখা যায় না, শুধু হাত আর চোখের অদ্ভুত ঝলক। সুমন স্যার ইশারা করলেন, থামো। ইঞ্জিন বন্ধ হতেই নিস্তব্ধতা ভর করল চারপাশে।
আগুনের লকলকে আলোয় লোকগুলোর চোখ জ্বলে উঠল। একজন ধীরে মাথা তুলে বলল, রাত লম্বা, বসুন। নির্জন ঢাবার ছায়া। ঢাবার সামনে থামতেই সবাই হাঁপাতে হাঁপাতে নামল বাইক থেকে। শীতের রাতে আগুনের আলো দেখে যেন প্রাণ ফিরে এলো। চারপাশটা নিস্তব্ধ। রাস্তার ওপাশে শুধু ঘন অন্ধকার। মাঝে মাঝে দূরে কুকুরের হাহাকার ভেসে আসছে। চার পায়ের পাশে বসা লোকগুলো ধীরে ধীরে মাথা তুলল। আগুনের লাল আলোয় তাদের চোখ অস্বাভাবিক উজ্জ্বল। শরীর পাতলা, হাড় যেন চামড়া ছিঁড়ে বেরিয়ে আসবে। একজন শান্ত স্বরে বলল, খাবেন কিছু? আজ খিচুড়ি আছে। ক্ষুধায় সবার চোখ জ্বলছে। স্যার মাথা নেড়ে বললেন, হ্যাঁ, বানিয়ে দিন। সবাই চার পায়ের চারপাশে বসে পড়ল। হাত বাড়িয়ে আগুনের উষ্ণতা নিতে লাগল। কুয়াশা যেন মুহূর্তেই পাতলা হয়ে গেল। ঠিক তখনই আরিফ আর জয় একে অপরকে ইশারা করল। ওপাশে গিয়ে আসি, ফিসফিস করল জয়। স্যার ভ্রু কুঁচকে তাকালেন। কোথায়? ওয়াশরুমে। আসলে তারা সিগারেট খেতে চাইছিল। ঢাবার পেছনে গিয়ে সিগারেট ধরালো দুজন। ঠান্ডা বাতাসে ধোঁয়ার কুণ্ডলি ভেসে গেল। হঠাৎ জয় থেমে গেল। তার চোখ আটকে রইল সামনে মাঠের দিকে। ঢাবার পেছনে ছিল ফাঁকা জমি। একটা শুকনো বাঁকা গাছ দাঁড়িয়ে। গাছের আড়াল থেকে হঠাৎ জ্বলে উঠল এক জোড়া আলো। প্রথমে মনে হলো টর্চ, কিন্তু আলোটা সবুজাভ হলুদ, স্থির নয়, ঝিকমিক করছে। আরিফ ফিসফিস করে বলল, ওটা কি? জয় গলা শুকিয়ে উত্তর দিল, ওটা আলো নয়, ওটা চোখ। দুইটা চোখ, মানুষের মতো নয়, প্রাণীর মতোও নয়, তবু অস্বাভাবিকভাবে জ্বলছে। দুজন এক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর চোখ দুটো নড়ল। এক ঝটকায় তাদের দিকে ছুটে এলো। আরিফ সিগারেট ঝুড়ে ফেলে দিল। দুজন হাঁপাতে হাঁপাতে দৌড়ে ঢাবার সামনে ফিরল। সবাই অবাক হয়ে তাকালো। স্যার জিজ্ঞেস করলেন, কি হলো, এত দৌড়াচ্ছ কেন? আরিফ তোতলাতে লাগল, না না, কিছু না, আমরা রেস দিয়েছিলাম। কিন্তু তাদের বুকের ভেতর এখনো ধক ধক করছে। চোখের সেই ভৌতিক দৃষ্টি যেন তাদের গাড়ে শ্বাস ফেলছে। এরপর খাবার এলো। গরম খিচুড়ির গন্ধ ছড়িয়ে পড়ল। সবাই ক্ষুধার্তভাবে খেতে শুরু করল। খেতে খেতেই ঢাবার একজন শান্ত স্বরে বলল, এই হাইওয়ে লম্বা, হোটেল পাবেন না সহজে, কিন্তু একটা শর্টকাট আছে, ওটা ধরলে সরাসরি মাউন্ট আবু পৌঁছাবেন। স্যার কপালে ভাঁজ ফেললেন, কেমন রাস্তা? লোকটা আগুনে হাত নাড়ল। জঙ্গলের ভেতর দিয়ে যায়, কিছুটা অন্ধকার, তারপর বসতি, চাইলে হোটেলও পাবেন। সবাই একে অপরের দিকে তাকালো। খাওয়ার তৃপ্তি তাদের ভয় ঢেকে দিল। অবশেষে স্যার মাথা নেড়ে বললেন, চল সেই পথেই যাই। ঢাবার আগুন পেছনে মিলিয়ে গেল। ছোট রাস্তার অন্ধকার তাদের সামনে খুলে গেল। কিন্তু কেউ খেয়াল করল না, ঢাবার আগুনের পাশে বসা একজন তখনও স্থির তাকিয়ে আছে। তার চোখ জ্বলছে কুয়াশার ভেতর থেকে। শর্টকাট রোড ও প্রথম আতঙ্ক। ঢাবা থেকে বের হয়েই পথ বদলে গেল। হাইওয়ের সরল রাস্তা ছেড়ে দল ঢুকে পড়ল সরু শর্টকাটে। ডান বামে ঘন বন, শুকনো ডালপালা মাটিতে পড়ে করমর শব্দ করছে। হেডলাইট ছাড়া সামনে কিছুই দেখা যায় না। সুমন স্যার এগিয়ে যাচ্ছেন, তার বাইকের পিছনে মৌ, বাকি সবাই লাইনে চলেছে। সবচেয়ে পেছনে আরিফ, তার পিছনে বসা নীলা। কুয়াশা আরও ঘন, শ্বাস নিলেই ঠান্ডা হাওয়ায় বুক জমে যাচ্ছে। নিশ্চুপতা এতটাই ভারী যে ইঞ্জিনের শব্দ অদ্ভুত শোনাচ্ছে। হঠাৎ স্যারের বাইক কেঁপে উঠল। একটা শব্দ, তারপর ইঞ্জিন বন্ধ হয়ে গেল। সবাই থেমে গেল মাঝ রাস্তায়। স্যার ঝুঁকে বাইক দেখছেন। হঠাৎ বন্ধ হয়ে গেল। কেউ মোবাইলের আলো ধরো।
সবাই আলো ফেলল, কিন্তু রাস্তার দুই পাশে অন্ধকার যেন আরও গাঢ় হয়ে উঠল। মনে হলো কিছু একা দাঁড়িয়ে তাকিয়ে আছে। এই সময় 4 জন মেয়ে পাশের বনে ঢুকে গেল, কারণ ওদের টয়লেটে যাওয়া দরকার ছিল। তাদের মধ্যে নীলা আর রুবাইয়াও ছিল। কিছুক্ষণ পর হঠাৎ ভেসে এলো চিৎকার। মেয়েরা দৌড়ে বেরিয়ে এলো, তাদের মুখ ফ্যাকাশে, চোখ বিস্ফারিত। তানিয়া হাঁপাতে হাঁপাতে বলল, কেউ ছিল, গাছের আড়াল থেকে তাকাচ্ছিল। সবাই একসঙ্গে স্তব্ধ হয়ে গেল। স্যার বিরক্ত গলায় বললেন, হয়তো ভুল দেখেছ। কিন্তু আরিফের বুক ধড়ফড় করছিল, কারণ সে একটু আগেই অনুভব করেছে তার ঘাড়ের ঠিক পাশে কে যেন গরম নিঃশ্বাস ফেলেছে। সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই জয়ের পিছন দিয়ে ঝট করে কে যেন চলে গেল, ছায়ার মতো দ্রুত, যেন এক মেয়ের অবয়ব। আরিফ জমে গেল, কণ্ঠ আটকে গেল গলায়। অল্পক্ষণ পর সাহস করে জয়কে ডাকল, ভাই একটু কাছে আয়। জয় অবাক হয়ে তাকাল। আরিফ ফিসফিস করে বলল, তোর পিছন দিয়ে একজন গেল, একটা মেয়ে। জয় থতমত খেয়ে উত্তর দিল, আমি কিছু দেখিনি। তাদের কথা শুনে সুমন স্যার ভ্রু কুঁচকালেন। এখন এসব বলার সময় নয়, বাইকটা ঠিক করতে হবে। কিন্তু ভেতরে ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ল সবার মধ্যে। স্যার ভাড়া দেওয়া বাইক মালিককে ফোন করলেন। ওপাশ থেকে উত্তর এলো, এখন মেকানিক পাঠাতে পারবো না, রাত প্রায় 3টা বাজে, আপনারা চেষ্টা করে ঠিক করার চেষ্টা করুন। স্যার অসহায়ভাবে মাথা নেড়ে ফোন কেটে দিলেন। ঠিক তখনই মেয়েরা আবার একে অপরের দিকে তাকালো। রুবাইয়া কাঁপা গলায় বলল, যখন আমরা বনে ঢুকেছিলাম আমি দেখেছি একটা গলা উঁকি মারছে গাছের আড়াল থেকে, মানুষের মতো নয়, চোখ দুটো অদ্ভুত। তার কণ্ঠে ভয় স্পষ্ট। আরিফ ঠোঁট কামড়াল, কারণ সে জানে রুবাইয়া সত্যি বলছে। বাইক নিয়ে সবাই মিলে ঝুঁকে কাজ করছিল। অল্প সময় পর ইঞ্জিন আবার জ্বলে উঠল, কিন্তু সবার মুখে আর আগের মতো হাসি নেই। ক্লান্তি আর আতঙ্ক মিলেমিশে নীরবতা তৈরি করেছে। তারা আবার বাইকে চড়ল। লাইনে চলতে লাগল সেই অন্ধকার শর্টকাটে। হেডলাইটের আলোয় শুধু রাস্তার অংশ দেখা যায়, তার বাইরে কিছু নেই। ডান বামে কেবল নিস্তব্ধ জঙ্গল। ঠিক তখন নীলা পেছন থেকে ফিসফিস করে বলল, আরিফ, মনে হলো আমাদের সাথে কেউ হাঁটছে। আরিফ কিছু বলল না, কেবল গতি বাড়াল। কিন্তু তার মনের ভেতর থেকে গেল এক অদ্ভুত প্রশ্ন, যদি এই বনের মধ্যে তারা একা না থাকে? ভৌতিক খেলা শুরু। রাত তখন গভীর, ঘড়ির কাঁটা পেরিয়েছে 3টে। শর্টকাট রোডের চারপাশে কেবল বন আর কুয়াশা। বাইকগুলো এক সারিতে এগোচ্ছে, সবার মুখে ভয়, চোখে অস্থিরতা। হঠাৎ মনে হয় অন্ধকারের ভেতর কেউ ফিসফিস করছে। পেছনে বসা নীলা কাঁপা কণ্ঠে বলল, আরিফ, তুমি শুনছ? আরিফ কান পেতে শুনল। সত্যি, খুব নিচু স্বরে যেন কেউ ডাকছে, কিন্তু ডাকটা মানুষই নয়, কোনো অচেনা নারীর গলা। এক টানা টেনে বলছে, থামো। আরিফ কাঁপতে কাঁপতে গতি বাড়াল, কিন্তু ভয় আর লুকোতে পারল না। ঠিক তখনই সামনে জয় হঠাৎ বাইক থামালো। সবাই হতভম্ব। স্যার রেগে গিয়ে বললেন, কেন থামালে? জয় কাঁপা কণ্ঠে উত্তর দিল, রুবাইয়া, ও ভালো নেই। সবাই তাকালো রুবাইয়ার দিকে। তার মুখ একেবারে ফ্যাকাশে, ঠোঁট নীলচে হয়ে গেছে, চোখ স্থির হয়ে আছে, যেন শূন্যে তাকিয়ে আছে। স্যার ভয়ে চিৎকার করলেন, মৌ, পানি দাও। মৌ তাড়াতাড়ি পানির বোতল এগিয়ে দিল, কিন্তু রুবাইয়া হঠাৎ অদ্ভুতভাবে হাসল। শুকনো, ফাঁপা এক হাসি, যেন গলা দিয়ে নয়, অচেনা কোথাও থেকে বেরোচ্ছে। হা হা হা।
হাসি শুনেই সবার বুক কেঁপে উঠল। এটা রুবাইয়ার হাসি নয়। নীলা ভয় পেয়ে পিছিয়ে গেল। এ এ কণ্ঠ ওর নয়। স্যার কপালে হাত রাখলেন। রুবাইয়ার শরীর বরফের মতো ঠান্ডা, চোখ দুটো আধ বোঝা, ঠোঁট নড়ছে ধীরে। আর সেই ঠোঁট থেকে বেরোচ্ছে অন্য এক কণ্ঠ। তোমরা এসেছ আমার রাস্তায়। সায়েম ভয়ে কেঁপে উঠল। স্যার, কি হচ্ছে এটা? ও কেন এভাবে কথা বলছে? কেউ উত্তর দিতে পারল না। হঠাৎ রুবাইয়া চোখ মেলে তাকালো আরিফের দিকে। চোখের মণি লালচে, রক্ত ভেজা মতো। সে ফিস ফিস করে বলল, তুমি আমাকে দেখেছ, তাই না? আরিফ স্তম্ভ হয়ে গেল। সে জানে ঢাবার পেছনে সে সত্যিই কিছু দেখেছিল, কিন্তু সেটা কিভাবে রুবাইয়ার মুখ থেকে বেরোচ্ছে? তারপরই রুবাইয়া হঠাৎ গর্জন করে উঠল, আমি এসেছি তোমাদের শেষ করতে। সবাই ভয়ে স্তম্ভ। মৌ কাঁদতে কাঁদতে রুবাইয়াকে আঁকড়ে ধরল। না, তুমি আমাদের রুবাইয়া, তুমি ওকে ছেড়ে দাও। কিন্তু রুবাইয়ার শরীর হঠাৎ ধাক্কা দিয়ে লাফিয়ে উঠল। সে দুই হাত ছুঁড়ে দিল বাতাসে। কণ্ঠ থেকে বেরোল ভয়ঙ্কর চিৎকার। বনের ভেতর সেই শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরল। পাখির ঝাঁক উড়ে গেল অন্ধকারে। মনে হলো পুরো বন জেগে উঠল সেই আর্তনাদে। স্যার গলা শক্ত করে বললেন, সবাই শান্ত থাকো, ওর শরীর দখল হয়ে গেছে। জয় কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, স্যার, তাহলে এখন কি করব? স্যার ফিস ফিস করে বললেন, কিছু একটা করতে হবে, না হলে ওর ক্ষতি হয়ে যাবে। ঠিক তখন রুবাইয়া আবার সেই অদ্ভুত হাসি হাসল। চোখ দুটো ঘুরে গেল ওপর দিকে। তার ঠোঁট থেকে বেরোল ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, এই পথ কেউ বাঁচবে না। সবাই একে অপরের দিকে তাকালো। বাতাসে ঠান্ডা আরও বেড়ে গেল। মনে হলো কারোর অদৃশ্য হাত ঘাড়ে শ্বাস ফেলছে। রুবাইয়া ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সবার দিকে তাকালো। তার মুখে ছিল সেই ভৌতিক হাসি। চোখ স্থির হয়ে আটকে আছে, আর অন্ধকারের ভেতর ফিস ফিস শোনা গেল আবার, আমি এসেছি। দখলকৃত রুবাইয়া। রুবাইয়ার শরীর নিস্তব্ধ, কিন্তু তার ঠোঁট নড়ছে ধীরে ধীরে। কণ্ঠটা রুবাইয়ার নয়, অচেনা, ভারী, গলার ভেতর থেকে নয়, যেন মাটির নিচ থেকে উঠে আসছে। সে ফিসফিস করে বলল, তোমরা ঢুকেছ আমার রাস্তায়। সবাই শিউরে উঠল। তানিয়া চিৎকার করে উঠে গেল, না, এটা রুবাইয়া না, এটা অন্য কেউ। স্যার কণ্ঠ শক্ত করলেন, শান্ত হও সবাই, আতঙ্ক ছড়ালে চলবে না। কিন্তু আতঙ্ক তো ইতিমধ্যেই ছড়িয়ে গেছে। চারপাশে কুয়াশা ঘন হয়ে আছে, হাওয়া থেমে গেছে, বন নিস্তব্ধ, শুধু রুবাইয়ার হাসি বাজছে। হঠাৎ রুবাইয়া জোরে মাথা ঘুরিয়ে আরিফের দিকে তাকালো। চোখের মণি রক্ত লাল, ঠোঁটে টানাটানি এক বিকৃত হাসি। সে ফিসফিস করে বলল, তুমি, হ্যাঁ, তুমি দেখেছ আমাকে। আরিফ কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু দেখিনি। রুবাইয়া গর্জে উঠল, মিথ্যে বলো না। তারপর এক ঝটকায় উঠে দাঁড়ালো সে। চুল ছড়িয়ে পড়ল মুখের সামনে, দুই হাত অদ্ভুতভাবে কেঁপে উঠছে। সে হাঁটছে ধীরে ধীরে, আর প্রতিটি পদক্ষেপের শব্দ যেন কানে হাতুড়ির মতো আঘাত করছে। মৌ কাঁদতে কাঁদতে রুবাইয়ার হাত ধরল, দয়া করে, তুমি আমাদের বন্ধু, তুমি রুবাইয়া। রুবাইয়া তার দিকে ফিরল না, শুধু এক ভৌতিক কণ্ঠে বলল, ও চলে গেছে, আমি এখন ওর ভেতরে। তারপর সে হঠাৎ অদ্ভুতভাবে হেসে উঠল, হা হা হা, তোমাদের শেষ এখানেই। জয় আর সায়েম একসঙ্গে এগিয়ে গিয়ে ওকে থামাতে চাইল, কিন্তু রুবাইয়ার শক্তি যেন অস্বাভাবিক। সে দুজনকে এক ধাক্কায় ফেলে দিল মাটিতে। চোখ দুটো এখন একেবারে ফ্যাকাশে সাদা, কোনো মনি নেই, শুধু ফাঁকা শূন্যতা।
সবাই স্তব্ধ হয়ে গেল। মৌ চিৎকার করল, স্যার কিছু একটা করুন। স্যার হতবিহ্বল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বললেন, আমাদের এখনই মন্দির খুঁজতে হবে, এটা আর মানুষের বিষয় নয়। তখনই রুবাইয়া গলা ফাটিয়ে চিৎকার করল। পুরো বন কেঁপে উঠল সেই চিৎকারে। গাছের ডাল থেকে ঝরে পড়ল শুকনো পাতা, পাখির ঝাঁক উড়ে গেল অন্ধকারে। সে হঠাৎ হাসল আর মাটিতে আঁচড় কাটতে লাগল ধারালো নখের মতো আঙুল দিয়ে। মাটি থেকে ধুলো উড়ে উঠল, চোখে পড়ল অদ্ভুত দাগ, যেন কারোর নাম লেখা হচ্ছে। নীলা ভয়ে পিছিয়ে গেল, তার ঠোঁট কাঁপছিল। স্যার, ও মাটিতে নাম লিখছে, আমাদের নাম। সবাই একসঙ্গে চমকে তাকালো। সত্যিই মাটিতে আঁকিবুকির মধ্যে ফুটে উঠছে অক্ষর, আরিফ, জয়, নীলা। আরিফ বুক চেপে ধরল, মনে হলো কেউ তার হৃদয় পিষে ধরছে। স্যার চিৎকার করে উঠলেন, সবাই বাইকে ওঠো, আমরা এক্ষুনি বেরোব। কিন্তু রুবাইয়া দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে, দুই হাত ছড়িয়ে হাসছে বিকৃতভাবে। কোথাও যেতে পারবে না, আজ কেউ ফিরবে না। স্যার সাহস করে তার সামনে এগোলেন। তিনি কাঁপা গলায় বললেন, তুমি মানুষ নও, কে তুমি, কেন আমাদের পিছু নিয়েছ? রুবাইয়া ধীরে ধীরে মাথা উঁচু করল। তার ঠোঁট থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর গল্প। আমি সেই, যাকে এই রাস্তায় ফেলে গিয়েছিল চারজন। অন্ধকারে আমাকে ছিঁড়ে ফেলেছিল তারা। কেউ আমার কথা শোনেনি, কেউ বিচার দেয়নি। তাই আজও আমি ঘুরি, যে আসে তার রক্ত চাই। সবাই শিউরে উঠল। বনের ভেতর বাতাস হু হু করে উঠল। কুয়াশা ঘন হয়ে তাদের ঘিরে ধরল। মনে হলো পুরো পৃথিবী নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে। ঠিক তখনই রুবাইয়া আবার চিৎকার করে উঠল। তার শরীর মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু মুখে এখনো বিকৃত হাসি। স্যার চেঁচিয়ে উঠলেন, আমরা আর দেরি করতে পারব না, একটা মন্দির খুঁজতে হবে এখনই। মন্দিরের আশ্রয়। রাত তখন ভোরের কাছাকাছি। কুয়াশা আরও ঘন, শীত আরও তীব্র। সবাই যেন দম বন্ধ হয়ে আসছে। রুবাইয়া মাটিতে অচেতন পড়ে আছে, কিন্তু তার ঠোঁটে রয়ে গেছে সেই বিকৃত হাসি। চোখ বন্ধ, তবুও মনে হয় সে তাকিয়ে আছে সবার দিকে। স্যার কাঁপা গলায় বললেন, এভাবে আর চলবে না, আমাদের মন্দির খুঁজতেই হবে। ওকে রক্ষা করার একমাত্র উপায় এটাই। সবাই দ্রুত বাইকে উঠল। স্যার সামনে, বাকিরা পেছনে। মাঝখানে জয় আর সায়েম রুবাইয়াকে ধরে রেখেছে। পাহাড়ি রাস্তায় উঠতে শুরু করল তারা। অন্ধকারের ভেতর দিয়ে বাইকের আলো আঁকাবাঁকা রেখা কেটে দিচ্ছে। বনের গাছগুলো যেন কাছে আসছে, আবার দূরে সরে যাচ্ছে। হঠাৎ দূরে দেখা গেল আলোর ঝলক। একটা ছোট্ট মন্দির রাস্তার ধারে, চূড়ায় ত্রিশূল, মাথায় পতাকা। ভোরের আলো ফুটছে, তবু চারপাশে এখনো গাঢ় ছায়া। স্যার ইশারা করলেন, ওখানে থামো। সবাই বাইক থামিয়ে দৌড়ে গেল মন্দিরের দিকে। ভেতরে তখন একজন পুরোহিত প্রদীপ জ্বালাচ্ছিলেন। তিনি অবাক হয়ে তাকালেন দলটার দিকে। মৌ কাঁদতে কাঁদতে বলল, দয়া করে সাহায্য করুন, আমাদের বন্ধু, ওর শরীরের ভেতরে কিছু ঢুকে গেছে। পুরোহিত এক দৃষ্টি দিলেন রুবাইয়ার দিকে। তার মুখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। তোমাদের ভাগ্য ভালো, তোমরা হাতে লাল সুতা বেঁধে রেখেছ, না হলে এতক্ষণে সর্বনাশ হয়ে যেত। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। পুরোহিত শান্ত গলায় বললেন, ওর মধ্যে আছে সেই আত্মা, যে বছর কয়েক আগে এই পথেই মরেছিল। সবাই স্তব্ধ হয়ে শুনতে লাগল। পুরোহিত ধীরে ধীরে বলতে শুরু করলেন, এখানে আগে একটা মেয়ে থাকত।
এক সন্ধ্যায় 4 জন মাতাল ওকে টেনে নিয়ে গিয়েছিল এই বনের ভেতরে। অমানবিক অত্যাচারের পর ওকে রাস্তায় ফেলে দিয়েছিল। 2 দিন পর তার লাশ ঘরে পাওয়া যায়। কে মেরেছিল কেউ জানে না। পরদিন তার পরিবার গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু মেয়েটির আত্মা এখানেই রয়ে গেছে। পুরোহিতের কণ্ঠ গম্ভীর হয়ে উঠল। সে ন্যায় পায়নি, তাই পথচারী দেখলেই ভাবে তার হত্যাকারীরা ফিরে এসেছে। হঠাৎ রুবাইয়া জেগে উঠল। চোখ দুটো একেবারে ফ্যাকাশে সাদা। সে হিংস্র গলায় চিৎকার করল, আমি ছাড়ব না, এরা আমার রক্ত। সবাই চমকে উঠল। পুরোহিত বজ্রকণ্ঠে বললেন, তুমি কারো নয়, তুমি এখন মুক্তি পাবে। তিনি মন্দির থেকে একটা লেবু নিলেন। লেবুটি রুবাইয়ার মাথার চারপাশে ঘোরালেন 21 বার। তারপর ছুরি দিয়ে 4 টুকরো করে 4 দিকে ছুঁড়ে ফেললেন। রুবাইয়া হঠাৎ ছটপট করতে লাগল। মৌ আর নীলা মিলে তাকে ধরে রাখল। সে বিকট চিৎকার করছে, গলা ফেটে যাচ্ছে। পুরোহিত ভস্ম নিয়ে তার কপালে লাগালেন। মন্ত্র পড়তে লাগলেন জোরে জোরে। মুহূর্তের মধ্যে রুবাইয়া মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর নিস্তব্ধ হয়ে গেল। সবাই ভয়ে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস আটকে গেছে। অর্ধেক ঘণ্টা পর ধীরে ধীরে সে চোখ খুলল। চোখে আর অস্বাভাবিকতা নেই, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। সে ভাঙা গলায় বলল, কি হয়েছিল আমার সাথে? মৌ কেঁদে তাকে জড়িয়ে ধরল। সব ঠিক হয়ে গেছে, তুমি আবার আমাদের রুবাইয়া। পুরোহিত গম্ভীর মুখে বললেন, আজ থেকে সাবধান থাকবে, রাতের এই পথে আর কখনো যাবে না। কিন্তু দলের কারো বুক থেকে ভয় পুরোপুরি নামল না। তারা জানে মন্দিরে আত্মা কিছুক্ষণের জন্য থেমে গেছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, সত্যিই কি মুক্তি পেল সে, নাকি এখনও বনের ভেতরে ঘুরে বেড়াচ্ছে পরের শিকারের অপেক্ষায়? অন্ধকার সত্য ও ফিরে আসা। মন্দিরের ভেতর তখনও প্রদীপ জ্বলছে। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারপাশে, কিন্তু দলের কারোর বুকের ভেতর আলো ঢুকছে না। রুবাইয়া ক্লান্ত শরীরে বসে আছে, চোখে আর সেই ভয়ঙ্কর দৃষ্টি নেই। তবুও ও যেন কাঁপছে ভেতরে ভেতরে। পুরোহিত গম্ভীর গলায় বললেন, তোমরা ভাগ্যবান, আজ ও তোমাদের ছেড়ে দিয়েছে, কিন্তু মনে রেখো সে এখনো মুক্তি পায়নি। সবাই অবাক হয়ে তাকালেন। সায়েম কাঁপা গলায় বলল, মানে তাহলে ও আবার আসবে? পুরোহিত মাথা নিচু করলেন, হ্যাঁ, সে প্রতিশোধের আগুনে বেঁচে আছে। যতদিন না ন্যায় পাবে ততদিন এই রাস্তায় থাকবে। কথাগুলো বাতাসে ঝুলে রইল। সবার বুক ধরভর করতে লাগল। তারা বুঝল এটা শেষ নয়, হয়তো সাময়িক শান্তি। স্যার দৃঢ় গলায় বললেন, চল আমরা বাড়ি ফিরব, আজকের যাত্রা এখানেই শেষ। দল আবার বাইকে উঠল। রুবাইয়া মাঝখানে, জয় আর মৌয়ের মাঝে বসে। তার শরীর দুর্বল কিন্তু মুখ শান্ত। পাহাড়ি রাস্তা ছেড়ে তারা নেমে এলো নিচে। সূর্য উঠেছে, আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। বন এখন আর এতটা ভয়ঙ্কর লাগছে না, কিন্তু কারো মুখে হাসি নেই। সবাই নিস্তব্ধ, যেন রাতের সেই ভৌতিক স্মৃতি রক্তে আটকে গেছে। রাস্তার ধারে হঠাৎ চোখে পড়ল সেই জায়গা যেখানে গত রাতে বাইক নষ্ট হয়েছিল। সবার মনে ভয় ফিরে এলো, কিন্তু তারা কিছু বলল না। নীলা ধীরে ফিসফিস করে বলল, এই জায়গা যেন তাকাচ্ছে আমাদের দিকে। আরিফ হঠাৎ কাঁপতে লাগল, কারণ তার মনে পড়ল সেই নিঃশ্বাস যেটা সে অনুভব করেছিল ঘাড়ের পেছনে। অল্প সময় পর তারা হাইওয়েতে পৌঁছাল। রাস্তার কোলাহল যেন অনেক নিরাপদ মনে হল। ট্রাক, বাস, হর্নের শব্দ, এসবের মাঝেই লুকিয়ে গেল রাতের ভয়। কিন্তু ভয় কি সত্যিই লুকোল, নাকি কেবল আড়ালে রইল? বিকেলের মধ্যে তারা শহরে ফিরে এলো।
সবাই একে অপরের চোখের দিকে তাকালো। কারোর ঠোঁটে কথা নেই, শুধু নিঃশব্দে তারা বুঝে নিল এই যাত্রার কথা কখনো ভুলতে পারবে না। রাতে আরিফ একা বসেছিল নিজের ঘরে, লাইট অফ, শুধু জানালা দিয়ে আসা চাঁদের আলো। তার বুকের ভেতর তখনও ধকধক করছে। হঠাৎ তার চোখ পড়ল টেবিলের ওপর রাখা ব্যাগে। ব্যাগের ভেতর মাটির গুঁড়ো। সে আঁকড়ে ধরল ব্যাগটা, চোখ কপালে উঠে গেল, কারণ মাটির ভেতরে স্পষ্ট আঁচড় কাটা অক্ষর, তাতে লেখা আরিফ। আরিফ শ্বাস আটকে ফেলল। ঘাড়ের পেছনে হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে, কেউ তাকিয়ে আছে অদৃশ্য চোখে। সে ধীরে ধীরে পিছনে ফিরল, কিন্তু ঘরে কেউ নেই, শুধু জানালার কাছে তার নিজের প্রতিচ্ছবি। কিন্তু প্রতিচ্ছবির ঠোঁটে হালকা একটা হাসি, যেটা তার নয়। গল্প এখানেই শেষ নয়, কারণ আত্মারা কখনো মরে না, তারা অপেক্ষা করে, সময় গুণে, প্রতিশোধের ক্ষুধা নিয়ে। মাউন্ট আবুর সেই পথ এখনো নিঃশব্দে দাঁড়িয়ে আছে। রাতে কুয়াশা নামলেই শোনা যায় ফিসফিসানি, গরম নিঃশ্বাস ভেসে আসে ঘাড়ের পাশে, আর এক অচেনা কণ্ঠ বলে ওঠে, আমি এসেছি তোমাদের শেষ করতে।